পদ্মজা ইলমা বেহেরোজ। আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আপনাদেরকে পদ্মজা উপন্যাস পর্ব ৪৬ আজকে পাঠ করে শোনাব। রুম্পা বাধার দুই হাতে পদ্মজার হাত ধরার চেষ্টা করে, কিন্তু পারল না। পদ্মজা নত হয়ে রুম্পার দুই হাত ধরে টেনে বাইরে নিয়ে এলো। রুম্পার কাছে পৌঁছাতেই দুর্গন্ধে বমি চলে আসে পদ্মজার। গলা অবধি এসে বমি আটকে গেছে। না জানি রুম্পা ভাবে কতদিন গোসল করেননি, দাঁত মাজেননি। এই বাড়ির কেউ একটু পরিষ্কার করে রাখতে পারল না। প্রসাবের গন্ধ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে ঘরে পায়খানা প্রসাব করে, নয়তো এত বিশ্রী গন্ধ হতো না। রূপা মলিন মুখে চেয়ে আছে পদ্মজার দিকে, শান্ত স্থির দৃষ্টি। আমির গর্ব করে রূপাকে বলল, আমার বউ, বলেছিলাম না সবচেয়ে সুন্দরী মেয়েটা হবে আমার বউ, দেখিয়ে দিলাম তো। রুম্পা হাসলো, আশ্চর্য মায়া সেই হাসিতে। পদ্মজা মুগ্ধ হয়ে দেখল ময়লাটাকে। মলিন মুখের হাসি বোধহয় পৃথিবীর সব থেকে সুন্দর হাসি। কয়দিন গোসল না করার কারণে চেহারা হাত পা ময়লাটে হয়ে গেছে। নখগুলো বড় বড়, নখের ভেতরে ময়লার স্তূপ। ঠোঁট ফেটে চৌচির, টলমল করার চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে বর্ষণ বইবে। রুম্পা পদ্মজাকে শান্ত কণ্ঠে বলল, এ তো মেলা সুন্দর সেরি, তোমার নাম কি গো? পদ্মজা এক পলক আমিরের দেখে জবাব দিল, উম্মে পদ্মজা। সুরু ভাই, এত সুন্দর সেরি কই পাইলেন? এ যে চাঁদের লাহান মুখ। রুম্পার আরও কাছে গিয়ে বসে পদ্মজা। দুর্গন্ধটা আর নাকে লাগছে না, মানুষটা তার বেশ ভালো লাগছে। রুম্পার কুচকুচে কালো লম্বা চুল মাটিতে ৫-৬ ইঞ্চি চুল উঠিয়ে আছে। অনেক দিন না ধোয়ার কারণে জট লেগে আছে। সৌন্দর্যের অস্তিত্ব এখনও বোঝা যায়। সুস্থ অবস্থায় নিশ্চয়ই অনেক বেশি সুন্দর চুলের অধিকারিণী ছিল। পদ্মজা শুধালো, আমি আপনাকে তুমি করে বলি? রুম্পা দাঁত বের করে হেসে মাথা নাড়ালো। পদ্মজা হেসে বলল, কিছু বলবেন? রুম্পা হাসি আর হাসি দেখে মুখের দিকে তাকিয়ে থাকে পদ্মজা। কোনো জবাব দেয় না। সেকেন্ড কয়েক পর রুম্পার চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটতে থাকে। হাসি মিলিয়ে মুখে আসে আধার। হঠাৎ যেন চাঁদের মতো ঝকঝক করা মুখ কলঙ্কে লেপটে দিয়েছে কেউ। পদ্মজা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখতে লাগলো। আকস্মিক তাকে আক্রমণ করে বসলো রুম্পা। খামচা ধরল পা। আমি লাফিয়ে উঠে রুম্পার হাত থেকে পদ্মজাকে ছাড়ানোর চেষ্টা করলো। রুম্পা পা ছেড়ে এবার কামড়ে ধরল পদ্মজার শাড়ি। মুখ দিয়ে ক্ষোভে আক্রোশে ভাষাহীন শব্দ করতে থাকলো। আমির ধমকে উঠল, ভাবি ছাড়ো বলছি। পদ্মজা তোমার ক্ষতি করতে আসেনি, ভাবি ছাড়ো। পদ্মজা স্তব্ধ হয়ে দেখছে রূপাকে। তার চোখে মুখে কোনো ভয় ভীতি নেই। কিছু যেন খুঁজছে রুম্পার মধ্যে, খুঁজে কুল কিনারা পাচ্ছে না। রুম্পা শাড়ি ছেড়ে দিয়েই পদ্মজা একটু পিছিয়ে গেল। দরজার ওপর চোখ পড়ল, দেখতে পেল কেউ সরে গেল যেন। অদ্ভুত কারণে পদ্মজার বুক কাঁপতে থাকে। নূরজাহান নিজ ঘর থেকে হতদন্ত হয়ে ছুটে আসছেন। আমির পদ্মজাকে দেখে তার চক্ষু চড়ক গাছ। তিনি বাজখায় কণ্ঠে বললেন, তালা খুলেছে কেডায়? বাবু, নতুন বউরে নিয়ে এইখানে আইসুস কেন? আমির দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসে। নূরজাহানকে কৈফিয়ত দেয়, ভাবিলাম বাড়ির সবাইকে পদ্মজা দেখেছে, রুম্পা ভাবি কেউ দেখুক। ভাবতে পারিনি ভাবি এমন কাজ করবে। ভাবি তো এখন আরও বেশি বিগড়ে গেল। দাদু, তুই আমারে কই আনবি না? তোর চিল্লানি হুই না আমার কলজাটা উইরা গেছে। বউ তোমারই দুঃখ দিছে এই সেরি? পদ্মজা দ্রুত বলল, না না, কিছুই করেনি। আমি চেঁচিয়ে উঠল, কি বলছো কিছু করেনি মানে? হাত দেখি। আমি পদ্মজার দুই হাত টেনে নিয়ে বাম হাতের নখের জখম। আমির ব্যথিত স্বরে বলল, ইস, কতটা আঘাত পেয়েছ। ঘরে চলো। দাদু, এই নাও চাবি, তালা মেরে দিও। আমির পদ্মজাকে টেনে নিয়ে বেরিয়ে যায়। বড় বড় আগ মুহূর্তে পদ্মজা রুম্পার দিকে তাকালো। দেখতে পেল রুম্পা আর চোখে তাকে দেখছে। সে চোখে স্নেহ মমতা, একটু হাসি লেগেছিল। পদ্মজার মাথায় চক্কর দিয়ে উঠল। কি হচ্ছে এসব? ঘরে এসে আমিরকে বলল, ওনার যত্ন কেউ নেয় না কেন? দেখনি কীরকম করলো? এই ভয়ে কেউ যায় না। শুরুতে তোমাকে
দেখি যদি রেগে যেত তখনই তোমাকে নিয়ে চলে আসতাম। সবাইকে ভাবি তুই করে বলে, তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভেবেছি বোধহয় তোমাকে পছন্দ হয়েছে, তাই আঘাত করবে না, কিন্তু সেই ধারণা ভুল হলো। আপনি অকারণে চাপ নিচ্ছেন, নখের দাগ বসেছে, শুধু রক্ত চলে এসেছে, এটুকু ব্যাপার না। আমি তুলো দিয়ে পদ্মজার হাতের রক্ত মুছে দিয়ে বলল, আর ওইদিকে পা দিবা না। আমার কণ্ঠ শোনা যাচ্ছে লাবণ্য ঘুম থেকে তুলছে, ও ফজরে উঠতে চায় না। আমির হেসে ফেলল। আমি যাই? কোথায়? আমার সকাল সকাল রান্নাঘরে যেতে বলেছিলেন, তুমি রান্না করবে কেন? অনুরোধ করছিল। এমন করবেন না, আমি আমার বাড়িতেও রান্না করেছি, টুকটাক কাজ করেছি, এখন না গেলে আম্মা রেগে যাবেন। রাগানোটা কি ঠিক হবে না? এসব ভালো লাগে না পদ্মজা, আমি আসছি। আমিরকে কথা বলার সুযোগ না দিয়ে পদ্মজা ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। আমির শুধু চেয়ে থাকে দেখল। বাইরে বিকেলবেলা সোনালি রোদ, মন মাতানো বাতাস। লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসের দমকানো সামনে কিছু চুল আবদ্ধ হয়ে উঠছে, এতে সে খুব বিরক্তি বোধ করছে। তার এক হাতে দই, অন্য হাতে পিঠা, চুল সরাতে পারছে না। তখন কোথেকে উড়ে এলো আমির, এক আঙ্গুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুঁজে দিয়ে আবার উড়ে চলে গেল। চমৎকার করে হাসলো পদ্মজা আমিরের চলে যাওয়া দেখে, মনে মনে বলল, কি চমৎকার মানুষ আপনি। নূরজাহানের ঘরের সামনে এসে দেখে দরজা ভেজানো। পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকেই এক বিস্ময়কর দৃশ্য তার চোখে আকৃতি গোল গোল হয়ে যায়। পালঙ্কে ফুরে ফুরে সোনার অলংকার জলজল করছে, চোখ ধাঁধানো দৃশ্য। পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন। তা পদ্মজার দৃষ্টিগোচর হলো। নূরজাহান ক্ষুব্ধ হয়ে ওঠেন, তুমি এনে কেড়াইছো? আমি কইছি আইতে। নূরজাহানের ধমকে থমথম খেয়ে গেল পদ্মজা। বিচলিত ভঙ্গিতে দইয়ের মগ আর পিঠার থালা টেবিলের উপর রেখে বলল, আম্মা বলেন দই পিঠা দিয়ে যেতে। তোমার হৌরি কইলে হইব? আমি কইছি আমারে না কইয়া আমার ঘরে আউন মানা, হেডা তোমার হৌরি জানে না? মাফ করবেন, মাথা নত করে বলল পদ্মজা। যাও, বাইরে যাও। পদ্মজা চঞ্চল পায়ে বেরিয়ে গেল। দরজার বাইরে এসে থমকে দাঁড়ালো। সে ভাবছে ছোট কারণে এত ক্ষুদ্র প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি, মাথায় ঢুকছে না। পদ্মজা অনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে। এই বাড়িতে আসার পর থেকে কি হয়েছে সব ভাবছে। প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল নোংরা স্পর্শ করতে, সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত। এরপর ভোরে রানীকে দেখলো চোরের মতো বাড়ির পেছনের জঙ্গলে ঢুকতে। রুম্পা ভাবির সঙ্গে দেখা হলো। তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন, শেষে গিয়ে পাগলামি শুরু করলেন। দরজার ওপাশে কেউ ছিল। পদ্মজা ভ্রুকুটি করে মুখে চকারঞ্চর শব্দ করল। সব ঝাপসে লাগছে। ফারিনা বলছিল দই পিঠা দিয়ে রান্নাঘরে যেতে। পদ্মজা বেমালুম সে কথা ভুলে গিয়েছে যখন মনে পড়ল কেটে গিয়েছে অনেকটা সময়। সেই দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে গেল রান্নাঘরের দিকে। এসে দেখে ফারিনা ও আমিনা মাছ কাটছেন। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকলো। ভয়ে বুক কাঁপছে, কখন না কথা শোনানো শুরু করে দেয়। অহন আহনের সময় হয়েছে তোমার, আসিলা কই? বললেন ফারিনা। ঘরে নতুজানু হয়ে বলল পদ্মজা, আমি তো বাইরে গেছে অনেকক্ষণ হইল। তুমি ঘরে কি করতেছিলা? স্বামী বাড়ির থাকলে ঘরে থাহন লাগে, নইলে বউদের খালি রান্নাঘরে শোভা পায়। এই কথা কি তোমার মায় কয় নাই? চুলার থেকে কিছুটা দূরত্বে অনেকটা বেগুন পড়ে আছে। এখানে আসার পর থেকে দেখছি প্রতিদিন বেগুন ভাজা করা হয়। পদ্মজা দা নিয়ে বসে বেগুন হাতে নিতে ফারিনা বলল, বেগুন লইছো ক্যারে? ভাজবেন না? জাফর আর হ্যার বউ তো গেলই গা, এখন কাল লাগা করাম। আর কেউ বেগুন খায় না। পদ্মজা বেগুন রেখে কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করব? ফারিনার চোখ মুখ কুচকি মাছ কাটছেন, যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। অনেকক্ষণ পর কণ্ঠ কাটখাট করে পদ্মজার প্রশ্নের জবাব দিলেন, ঘরে গিয়া বইয়া থাহ। পদ্মজার চোখ দুটো জলে ছলছল করে ওঠে। ঠোক গিলে বলল, আর হবে না, তোমারে
কইছি না এইখান থেকে যাইতে, যাও না কেরে। যতদিন আমরা আছি তোমার বউরা রান্নাঘরে দায়িত্ব লইতে হইব না। আমিনার কণ্ঠে বিদ্রুপ। পদ্মজা আমিনার কথায় আহত হলো। সে কখন দায়িত্ব নিতে চেয়েছে? আমিনার কথা শুনে ফারিনা চোখ গরম করে ফেলল। আমার স্যারার বউরে আমি মারাম কাটাম বকাম, তোমার কোনো দিন হ্যার লগে উঁচু গলায় কথা কইবা না। বউ তুমি ঘরে যাও। পদ্মজার দরজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা পাথর হয়ে যায়। তিনি সেই শুরু থেকেই ফারিনাকে ভয় পান, তাই আর টু শব্দও করলেন না। পদ্মজা ফারিনার দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকালো। মনে হচ্ছে এই মানুষটা দুই রূপ আছে। এই বাড়ির প্রায় সবাইকে তার মুখোশধারী মনে হচ্ছে। কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে, আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে। কিন্তু কেন? কিসের এত ছলনা? কে ভালো আর কে শয়তান? খাড়ায় আসো কেন? যাও, ঘরে যাও। গিয়ে কি করবো আম্মা? কোনো সাহায্য লাগলে বলুন না। পদ্মজা কাজে সাহায্য করার জন্য রীতিমতো অনুরোধ করছে, কিন্তু ফারিনার এক কথা, তোমার যাইতে কইছি, যাও তুমি ঘরে যাও। পদ্মজা আর কথা বাড়ালো না, ধীর পায়ে জায়গা ত্যাগ করলো। এদিক ওদিক হেঁটে ভাবতে লাগলো কার ঘরে যাবে। লাবণ্যর কথা মনে হইতেই এগিয়ে গেল সেদিকে। বিকেলে টিভি দেখে মেয়েটা নিশ্চয়ই এখনও দেখছে। লাবণ্য ঘরে ঢুকতেই লিখন সার কণ্ঠ শ্রবণ পথে প্রবেশ করে। পদ্মজা টিভির দিকে তাকালো। লিখন শাহ অভিনীত ছায়াছবি চলছে। পদ্মজা চলে যেতে ঘুরে দাঁড়ালো। লাবণ্য ডাকলো। পদ্মজা চলে যেতেই ঘুরে দাঁড়ালো। লাবণ্য ডাকলো, ওই সেমরি যাস কই, এদিকে আয়। পদ্মজা লাবণ্যর পাশে পালঙ্কে বসলো। লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধরে বলল, সারাদিন দাদা ভাইয়ের সঙ্গে থাকুস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারস না? তোর দাদা ভাই আমাকে না ছাড়লে আমি কি করব? খুশি মেরে সরাইয়া দিবি? হ্যাঁ, তারপর আমাকে তুলে আছাড় মারবে। দাদা ভাইকে তুমি ডরাস? একটু না। সত্যি? মিথ্যা বলবো কেন? একদিন রাগ দেখালে এরপর ঠিকই ডরাইবি। আমি রাখতেই দেব না। লাবণ্য হাসলো। টিভির দিকে তাকিয়ে বলল, লিখন সার মতো মানুষের ফিরাইয়া দেওয়ান সাহস খালি তৈরি আছে। আমার জীবনেও হয়তো না। পদ্মজা কিছু বলল না। লাবণ্য বলেই যাচ্ছে, এই ছবিটা আমি এখন নিয়ে 6 বার দেখছি। লিখন সার তার নায়ককেও অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজনরে। তারে বিয়ে করবে। বিয়ার অনেক বছর পর লিখন সার প্রেমে পড়ে নায়িকা। ততদিন দেরি হয়ে গেছে। লিখন সার মরে যায়, এই হইল কাহিনী। আচ্ছা পদ্মজা, এমন যদি হতো তোর সঙ্গে? পদ্মজা আটকে উঠে বলল, যা, কি বলিস? বিয়ের আগে ভাবতাম যার সঙ্গে বিয়ে হবে তাকেই ভালোবাসবো, কিন্তু এখন আমার তোর ভাইকে দরকার। ও বাবা, লাইলি আসছে। যা, আমি মজা করছি। আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্যজনকে পছন্দ করুক? লিখন শাহ আমার শয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি। পদ্মজা হাসলো। লাবণ্য পেট চাপড়ে বলল, আব্বাকে বল লিখন শাহকে ধরে তোর গলায় ঝুলিয়ে দিবে। বিয়ায় এমনি দিয়া দিব কয়দিন পর মেট্রিক ফল। আমি যে ফেল করলাম এই খবর আমি তো জানি, পুরা গ্যারামও জানে। কিছু হবে না, পাশ করবি। রানিয়াপা কোথায়? কে জানি কই বইয়া আছে। চুপ থাক, এখন টিভি দেখ। দেখ কেমনে কান্তাছে লিখন শাহ। এই জায়গা আমি যতবার দেখি আমার কানতে মন চায়। বলতে বলতে লাবণ্য কাঁদতে শুরু করলো। ওনার আঁচল দিয়ে তার চোখের জল মুছে টিভির দিকে তাকালো পদ্মজা। দৃশ্য চলছে। লিখন শাহর ঠোঁট কামড়ে কাঁদছে। তার ঘোলা সুন্দর দুটি চোখ আরও খোলাও হয়ে উঠেছে। ভাঙচুর করেছে ঘরের জিনিসপত্র। তার মা ভাই বোনকে ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাজ ঢুকে পড়ল লিখন শাহর পায়ে। আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ে সে। তার মা দৌড়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরে পাগলামি থামাতে বলল। লিখন শাহ আর্তনাদ করে বলেছে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা। আমি কি নিয়ে বাঁচবো? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিলাম। পদ্মজা বাকিটা শুনল না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা। আমি কি নিয়ে বাঁচবো? কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি সত্যি ভালোবেসেছিলাম।
চোখের কোণায় অশ্রু জমল পদ্মজার। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ, আমি যাই। লাবণ্যর কানে পদ্মজার কথা ঢুকলো না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজার কিছু না বলে উঠে যায়। দরজার সামনে আমিরকে দেখতে পেয়ে ধক করে উঠল তার বুক। মনে হলো সে তার কোনো অপরাধী করেনি। তাহলে সে চমকানোর কি আছে? আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে এনে বলল, রান্নাঘরে কোথায় পেলাম? না, মনে হলো লাবণ্য ঘরে আছো, টিভি দেখছিলে নাকি? বসন্তের ঠোঁটে লাল রঙের লিপস্টিক মাখছে। প্রেমা পান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে। তারা দুজন বসন্তীকে মেনে নিয়েছে। বসন্তীর কথাবার্তা চালচলন আলাদা, যা ছোট দুটো মন আনন্দ দেয়। তারা আগ্রহ ভারে বসন্তীর কথা শোনে। লিপস্টিক লাগানো শেষ হলে বসন্তী প্রেমাকে বললেন, তুমি লাগাইবা? বসন্তীর আরও কাছে ঘেঁষে বলল প্রেমা। প্রেমা ঠোঁটের টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিয়ে প্রান্তকে বলল, তুমি লাগাইবা আব্বা? জি, বলল প্রান্ত। প্রেমা লিপস্টিকে সুন্দর লাগছে, তাই তারও ইচ্ছা করছে ঠোঁটে লিপস্টিক দিতে। বসন্তী প্রান্ত ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবহন। পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব দেখছে। এই মহিলা সে একটু সহ্য করতে পারছে না। মহিলার উপস্থিত অসহনীয় যন্ত্রণা দেয়। এক সৎ মাতো বাপের আরেক বউ, তার উপরে এই বয়সে এত সাজগোজ করে। প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তি জ্বলে উঠল। ঘর থেকে দপদপ করে পা ফেলে ছুটে আসে। প্রান্তকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে বলল, তোর হিজড়া সাজার শখ হচ্ছে কেন? কতবার বলেছে এই বজ্জাত মহিলার কাছে না ঘেঁষতে? পূর্ণাকে বসন্তী ভয় পায়। মেয়েটা খিটখিটে বদমেজাজি। হেমলতা বলেছেন, যেদিন দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়েছে। হুটহাট রেগে যায়, কথা শোনে না। পদ্মজা যাওয়ার পর থেকে আরও বেশি বিগড়ে গেছে। এর জন্য তিনি যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলেন, তবুও এসে আক্রমণ করে বসে। গত 2 সপ্তাহে মেয়েটা তার জীবনে অতিষ্ঠ করে তুলেছে। তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বলল, এই কেচ্ছা পাইছো তুমি? গুরুজনদের সঙ্গে এমনি কথা কও? আপনি চুপ থাকেন। খারাপ মহিলা, বুড়া হয়ে গেছে, এখনও রং ঢং করে। চোখ মুখে বিকৃত করে বলে পূর্ণা। কথা মাটিতে পড়ার আগেই তীব্র থাপ্পড়ে মাটিতে উল্টে পড়ল সে। চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকালো। কে মেরেছে দেখার জন্য। দেখল হেমলতাকে। হেমলতা অগ্নি চোখে তাকিয়ে আছেন। চোখের দৃষ্টি দিয়েই পূর্ণাকে পুড়িয়ে ফেলবে। পূর্ণার চোখ শীতল হয়ে আসে। সে দৃষ্টি সরিয়ে নেয়। হেমলতার বললেন, নিজেকে সংশোধন কর, এখনও সময় আছে। পূর্ণা নতুন অবস্থায় বলল, এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা। করতে হবে, ওনার এই বাড়িতে অধিকার আছে। আমি খুন করব এই মহিলাকে। রাগে তার শরীর কাঁপছে। পূর্ণার অবস্থা দেখে হেমলতা অসহায় বোধ করছেন। পূর্ণা কেন এমন হলো? তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আর এক মেয়েকে সময় দিচ্ছে না। বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে। তিনি কণ্ঠ নরম করে বললেন, কিন্তু পূর্ণা যা বলল তাতে তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। পূর্ণা বসন্তীকে উদ্দেশ্য করে বলল, বেশ্যা মেয়ের বেশ্যাই হয়, আর বেশ্যার সঙ্গে এক বাড়িতে থাকতে ঘৃণা লাগে আমার। এই কথা শুনে রাগে দুঃখে হেমলতার শরীর কাঁপতে শুরু করলো। তিনি ছুটে যান বাঁশবাগানের দিকে। বাঁশের কঞ্চি নিয়ে ফিরে আসেন। রাগান্বিত হেমলতাকে কঞ্চি হাতে দেখে বসন্তী দ্রুত পূর্ণাকে আঁকলে দাঁড়ান। হেমলতা অনুরোধ করেন, এত বড় শরীরে মাইরো না, ছোট মানুষ বুঝে না। আপা আপনি সরেন, খুব বেড়ে গেছে। বসন্তী স্পর্শ পূর্ণার ভালো লাগছে না। সে ঠেলে তাকে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হেমলতা বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি দিলেন। পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ল। হেমলতা আবার মারার জন্য উদ্যক্ত হতেই বসন্তী পূর্ণাকে আঁকলে দাঁড়িয়ে অনুরোধ করে বলছে, যুবতী শরীরে এখন মারতে নাই, তার মাইরো না, আজ ছাইরা দাও। প্রেমা পান্তু ভয়ে গুটিয়ে গেছে। হেমলতা চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহারি ঘরে চলে গেলেন। বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেললেন। মনে মনে মোর্শেদের উপর খেপে গেলেন। মোর্শেদ চিৎকার করে বসন্তীর সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে। তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে।
মোড়ল বাড়ির ছোট্ট সংসারটা কেমন ওলটপালট হয়ে গেছে। হেমলতা আকাশের দিকে তাকিয়ে হা করে নিঃশ্বাস নেয়। সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত, সব যদি আগের মতো হতো। সব কঠিন মানুষেরাই কি জীবনে এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে, কোনো দিশা খুঁজে পায় না। আমি বিছানায় বসে উপন্যাস পড়ছে। 6 দিন পর পদ্মজার মেট্রিক ফলাফল। এর পরপরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। যদিও ফারিনা বেগম এ সিদ্ধান্তে রাজি নন, কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ সে পদ্মজাকে রাজধানীতে নিয়ে যাবে। পদ্মজার কথা মনে হতেই আমির বই রেখে গোসলখানায় দরজার দিকে তাকালো। তার ঘরের সঙ্গে আগের গোসলখানা ছিল না, পদ্মজার জন্য করা হয়েছে। যে বই রেখে সেদিন যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই পদ্মজা চিৎকার করে উঠল। আমির দৌড়ে ভেতরে ঢুকলো, দরজা ঠেলে। পদ্মজা শাড়ি দিয়ে শরীরটা ঢেকে রেখেছে, কাঁপছে কিছুটা। আমির দ্রুত এসে বলে, কি হয়েছে? ওখানে ওখানে কে যেন ছিল, আমাকে দেখছিল। পদ্মজা ইঙ্গিত অনুসরণ করে আমিরকে সেদিক তাকালো। গোসলখানার ডান দেওয়ালে একটা ইট সরানো, সকালে তো সরানো ছিল না। পদ্মজা কাঁদতে থাকলো। কাপড়টা পাল্টে গিয়ে হঠাৎ চোখে পড়লো দেয়ালে, আর তখনই দুটি চোখ দেখতে পায়। সেই তাকাতেই সরে গেল চোখ দুটি। পদ্মজার পিলে চমকে ওঠে। আমির পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিতে বলল, শুকনো কাপড় পরে আসো, কাঁদো না। কথা শেষ করে সে বেরিয়ে যায়। যাওয়ার তারা দেখে মনে হলো অগন্তক হয়তো আমিরের পরিচিত। সে অবগত মানুষটির সম্পর্কে পদ্মজা দ্রুত কাপড় পরে আমিরকে খুঁজতে থাকলো। আমি সোজা হৃদয়নের ঘরের দিকে যাই। হৃদয়ন পানি পান করছিল। আমির গিয়ে হৃদয়নের বুকের শার্ট খামচা ধরে চিৎকার করে বলল, তোকে সাবধান করেছিলাম, দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম। ছাড়বো না। কি করবি তুই? আমার বউয়ের দিকে কুনজর দিবি আর আমি তোকে ছেড়ে দেব? প্রমাণ আছে তো ওর কাছে? কুত্তার বাচ্চা, প্রমাণ লাগবে? আমি জানি না। আমির মুখ সামলা, গালাগালি করবি না। করব। কি করবি তুই? আবার বলছিস ছাড়। হৃদয়ের নাকে মুখে ঘুষি মেরে বসলো আমির। টাল সামলাতে না পেরে পালঙ্কের ওপর হুমড়ি খেয়ে পড়ল হৃদয়। দুজনের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই ছুটে এলো হৃদয়ের ঘরে। পদ্মজা ঘরের চকিতে পা দিয়েছে মাত্র আমি হৃদয়কে টেনে হিচড়ে তুলে বলল, তোকে না করেছিলাম, বারবার না করেছি, তবু শুনলি না। হৃদয় 2 হাতে আমিরকে ধাক্কা মেরে দূরে ছুটে ফেলে দেয়। আমির আলমারির সঙ্গে ধাক্কা খেয়ে আরও হিংস্র হয়ে হৃদয়কে দিকে তেড়ে আসে। নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান। চিৎকার করে বললেন, কি হয়েছে তোদের? তোরা এমন করতাছোস কেন? দাদু সরে যাও, মাদা বাচ্চারে আমি মেরে ফেলবো। তুই কি ভালো মানুষের বাচ্চা? তেজ নিয়ে বলল হৃদয়। আমি নূরজাহানকে ডিঙিয়ে হৃদয়নেরকে আঘাত করার প্রস্তুত হয়। তখন মজিদ হাওলদারের কর্কশ কণ্ঠে ভেসে আসে, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমির মজিদ হাওলদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করলো। পরেই জ্বলে উঠল, বলল, আব্বা আপনি জানেন না ও কী করেছে? পদ্মজা গোসল করছিল আর ও লুকিয়ে লুকিয়ে সেটা দেখছিল। আমির কণ্ঠ থেকে যেটা আগুন জ্বলছে। ফারিনা, আমিনা রানী সহ হাওলদার বাড়ির কাজ করা 2 জন মহিলা সিসি করে উঠল। হৃদয় সাবধানে প্রশ্ন করল, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে? আমি জানি এটা তুই ছিলি। বিয়ের রাতে তুই পদ্মজার কাছে গেছিলি। অপবাদ দিবি না। তুই ভালো করে জানিস আমি অপবাদ দিচ্ছি না। তুই কি করে নিশ্চিত যে ছেলেটা হৃদয়নী ছিল? পদ্মজা দেখেছে নাকি তুমি বললে মজিদ? কেউ দেখেনি, কিন্তু আমি নিশ্চিত ও চরিত্রহীন হৃদু, কারণ আমার আগে থেকেই পদ্মজাকে পছন্দ করত। পদ্মজা বিস্ময়ে তাকালো। কি হচ্ছে? কী সব শুনছে? পদ্মজা ফারিনার 2 ঠোঁট হাঁ হয়ে গেল। মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমিনা বললেন, আপা আমি আগেই কইছিলাম এই সেরি বিনাশিতা, এই সেরির রূপ আগুনের লাগান। এই সেরির জন্য এখন বাড়ির সেরাদের ভেজাল হইতাছে। আমির আমিনার কথা না শোনার ভান করলো। মজিদকে বলল, আব্বা আপনি এর বিচার করবেন না, আমি ওরে মেলে ফেলবো। আর আম্মা এরপর বলবা পদ্মজাকে এই বাড়িতে রেখে যেতে। আমাকে তো ফিরতেই হবে ঢাকা, মনে রেখো, পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না। আব্বা তুমিও কথাটা মনে রেখো, আমি তোমার ব্যবসার আর নেই।
যদি পদ্মজা আমার সঙ্গে ঢাকা না যায়। তুমি যেখানে যাবা আমার বউ তো সেখানেই যাবে, বউ রেখে যাবা কেন? আর হৃদন, তুমি আমার সঙ্গে আসো, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। মজিদ হাওলদার ঘর ছেড়ে বেরিয়ে যান। আমির পদ্মজার হাত ধরে বলল, কসম করো আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে দেবে না। খুশিতে পদ্মজার চোখে তারায় অশ্রু জল করে ওঠে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায়, আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি।